আওয়ামী লীগ এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। আজকে এই দেশ চোরের দেশ, এই দেশের সেনাবাহিনীর প্রধান চোর, পুলিশ বাহিনীর প্রধান চোর। এই জন্যই কি আমরা যুদ্ধ করেছিলাম? আজকে জিয়াউর রহমান থাকলে তিনিও এই প্রশ্নটি করতেন। এই তো গেল আমাদের গৌরবের ইতিহাস। এবার আসি স্বপ্নভঙ্গের ইতিহাস। জাতি বীর বিক্রমে যুদ্ধ করেছে, বিশেষ করে সৈনিক এবং ছাত্ররা কতজন আত্মাহুতি দিয়েছে দেশের স্বাধীনতার জন্য। স্বাধীনতা কত প্রিয় ছিল। এখন মাঝে মাঝে ভাবি যে এরা যে জীবন দিল, বেঁচে থাকলে কি হতো, কি পেত তারা। এখন হাজার হাজার, মুক্তিযুদ্ধের সময় ছিল সংখ্যা ছিল ৮০,০০০, এখন হয়েছে ২.৫ লাখ। আগামীকালকে জন্মগ্রহণ করবে, সেও মুক্তিযুদ্ধ হবে। এটা হলো আওয়ামী কালো কোটের মাহাত্ম্য। সংসদ সদস্য কারা হয়? যাদেরকে টুকরা টুকরা করে, বিনা ভোটে যারা এমপি হয়, টুকরা টুকরা করে কমোডে ফেলে ফ্ল্যাশ করে দেওয়া। এই তো বাংলাদেশ। বিশ্ববাসী এই বাংলাদেশকে এখন চিনছে। কোথায় গেল ৭১ সেই গৌরবের বাংলাদেশ? যাই হোক, দেশ স্বাধীন হলো, আমরা ফিরে আসলাম, যে যার ক্যান্টনমেন্টে গেলাম। স্বাধীনতা ঘোষণার পুরস্কার তো দূরের কথা, প্রথমেই তাকে সুপারসিড করা হলো। তার জুনিয়র জেনারেল শফিউল্লাহকে সেনাবাহিনী প্রদান করা হলো, তাকে করা হলো ২ নম্বর ব্যক্তি। ১৯৭৩ এবং ৭৪-এর এই ১.৫ বছর জেনারেল জিয়াউর রহমান আমাকে তার একান্ত সচিব হিসাবে আর্মি হেডকোয়ার্টারে ডেকে নিয়েছিলেন। ৭৪-এর ১৬ই ডিসেম্বর সেনাবাহিনী একটা প্যারেড হয়, আমি এভিনিউতে, এই সংসদের সামনে যে চওড়া রাস্তাটা মানিক এভিনিউতে, সেখানে প্যারেড হয় সম্মিলিত বাহিনী। তো সেখানে যেসব ইউনিট অংশগ্রহণ করে, সেই ইউনিটের হিস্ট্রি ধারাভাষ্যকার বর্ণনা করে যে এই ইউনিট ওখানে এখানে যুদ্ধ করেছে, এই করেছে, এই করেছে। তো জেড ফোর্সের ইউনিট প্রথম ইস্ট বেঙ্গল, তৃতীয় ইস্ট বেঙ্গল, অষ্টম ইস্ট বেঙ্গল সেই প্যারেডে ছিল। তো আমি পিএস হিসাবে কি ঘোষণা করতে হবে সেটা আমি লিখেছিলাম। আমি লিখেছি, এই জেড ফোর্স মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে চিটাগাং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। এটা নিয়ে যখন কমান্ডারকে দেখালাম, জিয়াকে দেখালাম, উনি খুবই বিব্রত হলেন। বলে, হাফিজ এটা বাদ দাও, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, এগুলো দরকার নেই, এমনিতেই তো সুপারসিড হয়ে গেছি, এটা দিলে হয়তো আমার চাকরি থাকবে না। আমি বললাম, না স্যার, এটা তো ইতিহাস জানা উচিত সবাইকে। উনি পিড়াপিড়ি করতে লাগলেন, আমিও পিড়াপিড়ি করতে লাগলাম যে এটা দিবই। আমি বললাম, এটা যদি আমি না দেই তাহলে আপনি আরেকজনকে পিএস হিসাবে নিয়ে নেন, আমাকে আমার ইউনিট পাঠিয়ে দেন। আমি অনড় ছিলাম। পরে এটা দেখে উনি নিমরাজি হলেন। সেনা সদর করলো এটা নিয়ে মহা মুশকিলে। আর এই স্বাধীনতার ঘোষণা আবার করতে আসলে এটা তো ভুলে গেছি। এখন জয় জয়কার আওয়ামী লীগের ৭২ সালে ১৬ই ডিসেম্বর ১ বছর দেশ স্বাধীন হয়েছে। কিছু বললো না। উনিও গেলেন প্যারেড দেখতে, আমিও তার সাথে গেলাম। তখন সেনাবাহিনীর কোনো প্রোটোকল ছিল না। স্টেজে ওখানে ৮ নম্বর সারিতে তার চেয়ার ছিল। তো আমি তার এডিসি জিল্লুরকে বললাম যে ওনাকে আর্মি এনক্লোজারে প্রথম রোতে সোফা নিয়ে দাও, ওইখানে দাও। উনি এসে আর্মি এনক্লোজারে এসে বসলেন। বসার পরে অপেক্ষা করে আছি যে এই ঘোষণাটি কখন দেয়। যখন প্রথম ইউনিট ফার্স্ট ইস্ট বেঙ্গল মার্চ করে যাচ্ছে, তখন এখানে এই ঘোষণার কথা কিভাবে বলল, এই ৫৩ বছর আগের কথা এখনো আমার মনে আছে। তিনি বললেন, অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান কালুরঘাট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘোষণা দেন, স্বাধীনতার কথা বলেই নাই। পরে যখন ফিরে আসতেছি, বেগম জিয়াউর রহমান সাহেবকে বলে, তুমি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার জন্য আমাকে ফালাই দিয়ে চলে গেছিলাম। এই হলো স্বাধীন বাংলাদেশের কাহিনী। দেশ স্বাধীন হলো, সারা দেশ যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু কৃতিত্ব নিল একটি মাত্র রাজনৈতিক দল। তাদের দুঃশাসনের ফলে অচিরেই দেশে নেমে এলো দুর্ভিক্ষ। ঢাকার রাস্তায় লাশ পড়েছিল, আমি নিজে দেখেছি, এখানে যাদের বয়স হয়েছে সবাই দেখেছে। পত্রিকা প্রথম পেজে ছবি উঠেছে, যে ছবি তুলেছে তার চাকরি চলে গিয়েছে। মৃতদেহ তার সদ্য স্বাধীন দেশে তেজগাঁর ওখানে ফুটপাতের উপরে কঙ্কাল সার দেহ পড়ে আছে। বাসন্তীর জাল পড়ার ছবির কথা তো আপনারা সবাই জানেন। দুর্ভিক্ষ আর লঙ্গরখানা। এরপরে আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু আর লঙ্গরখানা খোলা হয় নাই বাংলাদেশে। একমাত্র ক্রেডিট তারাই নিতে পারে, লঙ্গরখানা খুলেছিল এই দেশে।
আচ্ছা, মুক্তিযোদ্ধাদের কথা বলি। সব স্তরের ছাত্র, যুবক, সৈনিক দেশ স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছে। কিন্তু স্বাধীনতার পরে দেখে যে আরেক এক বাংলাদেশ, এ তো লুটেরাদের বাংলাদেশে পরিণত হয়েছে। তখন সদ্য স্বাধীন দেশের যুবকরা কি করবে? তারা কি ঘরে বসে বসে তসবিহ টিপবে? না, গজিয়ে উঠল বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল, গজিয়ে উঠল জাসদ নামে একটি দল। আজকে তারা বিপদে চলে গিয়েছে, কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল জাসদ, এটি আমাদেরকে স্বীকার করতেই হবে। তরুণ ছাত্র নেতারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বামপন্থী দলগুলা সিরাজ শিকদার, মতিন আলাউদ্দিনের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই সরকারের পেটোয়া বাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। উত্তরবঙ্গে মতিন আলাউদ্দিন গ্রুপ, সেখানকার যারা মুক্তিযোদ্ধা ছিল তারা বলল যে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করতে হবে। 16 ডিসেম্বর স্বাধীনতা আসেনি। কৃষি বিপ্লব করার নামে তারা যোদ্ধা, ধনী কৃষক যারা, তাদেরকে হত্যা করে তাদের জমি দখল করে ভূমিহীন কৃষকদের মধ্যে বিলিয়ে দিতে লাগলো। উত্তরবঙ্গে এমপিরা সব পালিয়ে এসে ঢাকা শহরে শেখ মুজিবুর রহমানের কাছে এসে বলে যে আমাদের জীবন রক্ষা করেন। তো স্বাধীনতা যুদ্ধের স্পিরিট এদের মধ্যে আছে। একদিন সেপ্টেম্বর মাসে 73 সালে জেনারেল জিয়া বলেন, হাফিজ চলো আমরা উত্তরবঙ্গে যাই। ওখানে আর্মি অপারেশন করে টেনিস বেঙ্গল 72 ব্রিগেড। ওখানে আর্মি কি করছে দেখে আসে। হেলিকপ্টারে গেলাম তার সাথে। 72 ব্রিগেড কমান্ডার কর্নেল সফাত জামিল, তিনি জেনারেল জিয়া এবং আমাদের নিয়ে কয়েকটা ক্যাম্প ভিজিট করলেন। ব্রিগেডের সৈন্যরা যেখানে এই মতিন আলাউদ্দিনের বামপন্থী বাহিনীর বিরুদ্ধে এখানে যুদ্ধ করেছে, বেশ কয়েকজন আমাদের সৈনিক নিহত হয়েছে, কেউ কারো কারো অঙ্গহানি হয়েছে। এগুলো সারাদিন দেখার পর সন্ধ্যার সময় তানোর থানার এক জলাভূমির মধ্যে, বিলের মধ্যে একটা ডাক ভাঙলো। ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই, 2টা কক্ষ, 2টা রুমে 2টা হারিকেন। সেখানে আমরা 2-4 জন আছি। এই কথাটা আমি এই জন্য বলছি, এই কাহিনী জিয়াউর রহমান কেমন মানুষ এটা যাতে আপনারা জানতে পারেন, সেই জন্যই আমি এই কাহিনীর অবতারণা করেছি। রাত্রিবেলা পাশের কামরা আমার ডাক পড়লো। জিয়াউর রহমান করাচিতে পড়াশোনা করেছেন, বাংলা ভালো মতো লিখতে পড়তে পারতেন না। দেখি এক গাদা কাগজ নিয়ে তিনি বসে আছেন। আমাকে বলে, হাফিজ তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়ো দেখি এগুলো কি লিখেছে। দেখি এগুলো সব চিঠি। এই চিঠি এই বামপন্থী যুবকরা যারা যুদ্ধে ধরা পড়েছে বা নিহত হয়েছে তাদের পকেট থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রেমপত্র কয়েকটা দেখে আছে। কি তার ভাষা, এত চমৎকার প্রাঞ্জল ভাষায় এই বামপন্থী যুবকরা একে অন্যের কাছে চিঠি লিখছে। প্রেমিকাকে চিঠি লিখে বলছে যে আমাদের জীবন আমরা উৎসর্গ করব বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। আমাদের মিলন হয়তো পরকালে হবে। এখন দেশ আমাদেরকে ডেকেছে, প্রেম প্রেম সবকিছু বাদ, আমরা জীবন দেব দেশের জন্য, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য। চিঠির মধ্যে এসব পড়তেছি। এই চিঠি পড়ি আর এক নতুন নতুন দিগন্ত উন্মোচিত হতে অবাক হয়ে যায় যে কারা এইসব চিঠি লেখে, কারা এই ছেলেরা কোথায় ছিল এতদিন, দেশের জন্য এতটা, দেশের সাধারণ মানুষের মুক্তির জন্য এরা জীবন উৎসর্গ করে এসেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তারা। অনেক রাত পর্যন্ত চিঠি পড়লাম। চিঠি পড়ে আমরা মুগ্ধ হয়ে গেলাম। সকাল হলো, সূর্যোদয় হলো। সকালবেলা ওই ডাক বাংলোর সামনে 3-4টা চেয়ার লাগানো হলো, একটা লম্বা বেঞ্চ দেওয়া হলো। সেখানে আমি, কর্নেল সফাত জামিল এবং জেনারেল জিয়াউর রহমানের জন্য সেনাবাহিনীর টিপিক্যাল খাবার, রুটি এবং পুরি সার্ভ করা হলো এখানে। তো চা খেতে খেতে জেনারেল জিয়া বললেন, এই সফাত, এই যে যাদেরকে তোমরা বন্দি করেছ ওদের একজনকে ডাকো তো, আমি এদের সাথে কথা বলতে চাই। সেই বিপ্লবী যুবকদের মধ্যে থেকে একজনকে ডেকে নিয়ে আসো। সোলজাররা, তার 2 হাত পিছনে বাঁধা, হালকা পাতলা ফর্সা চেহারা একটা যুবক। সেই ইন্টারমিডিয়েট পরীক্ষাতে 3য় স্থান অধিকার করেছে রাজশাহী বোর্ডে, ব্রিলিয়ান্ট ছেলে। সে আসলো সামনে এসে, তো জিয়া সবাইকে আপনি করে বলতেন। বললেন, আচ্ছা বলেন তো আপনারা কেন এগুলো করছেন, কেন সেনাবাহিনীর সাথে বা পুলিশ বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছেন, কি চান আপনারা? এই কথা বলার পর এই ছেলেটা 2-3 মিনিট মাত্র বক্তব্য দিল। এই তরুণ ছাত্র, তার বক্তব্য শুনে আমরা অবাক। বাংলাদেশে যে এরকম ছেলে আছে, কেন তারা যুদ্ধ করছে, কেন তারা কিভাবে সমাজ পরিবর্তন করতে চায়,
তাদের জন্য তারা মৃত্যুর সাথে আলিঙ্গন করছে। এত প্রাঞ্জল ভাষায় 2-3 মিনিট এত চমৎকার করে বলল, এবং সাথে সাথে জেনারেল জিয়াকেও বলল, আপনারা তো অত্যাচারীদের বরকন দাস, মুক্তিযুদ্ধ তো আমরা একসাথেই করেছিলাম, কোথায় গেল মুক্তিযুদ্ধের চেতনা, কোথায় গেল সাম্য, কোথায় গেল সামাজিক সুবিচার? আওয়ামী লীগের লুটপাট করে তো দেশ শেষ করে দিল, কি করছেন আপনারা? ওদের পক্ষ নিয়ে আমাদেরকে মারছেন, স্পষ্ট করে বলে দিল। আমরা খালি মুখ চাওয়াচাওয়ি করি যে স্বাধীন বাংলাদেশে এদের কিন্তু যুদ্ধের সময় তো যুদ্ধের মাঠে দেখেছি, এতে যে রাজনৈতিক চেতনা এমন প্রখর, জীবন উৎসর্গ করতে পারে সাধারণ মানুষের মুক্তির জন্য, দেখে অবাক হয়ে গেলাম। এটি সম্ভব হয়েছে মুক্তিযুদ্ধের জন্য। একটা যুদ্ধের ফলে জাতি পরিবর্তিত হয়ে গিয়েছে। পরে তার পার্সোনালিটি এমন, জিয়ার সাথে সাথে বলেন এই একটা চেয়ার আনো, একটা চেয়ার আনো। তাকে চেয়ার দেওয়া হলো, ছেলে বসলো। পার্সোনালিটি কি তার? 3 দিন ধরে মারপিট খাচ্ছে, আর্মি যাবে, তার চিহ্নও নেই। সে চেয়ারে বসলো। তারপরে জিয়া তাকে বললেন, আপনি 1 কাপ চা খাবেন? সে বলে, না, আপনাদের চা খাবো না, আপনারাই খান। তারপরে উঠে দাঁড়িয়ে দীপ্ত পদক্ষেপে চলে গেল। আমরা 3 জন ছিলাম, একে অন্যের দিকে তাকাচ্ছি যে কোন বাংলাদেশে আমরা দেখছি। এই যুবক কোথা থেকে আসলো? এরা সাধারণ মানুষের জন্য এদের এত আবেগ, দেশের সকলের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে এত ব্রিলিয়ান্ট ছাত্র, পড়াশোনা ছেলে এইসব করছে। চলে যাওয়ার পর ছেলেটা যখন চলে গেল, জেনারেল জি আমাদের দিকে তাকিয়ে বললেন, আই এম ফিলিং ভেরি স্মল। নিজকে অনেক ছোট মনে হচ্ছে। তার বিবেক তাকে আঘাত করছে, কি জন্য যুদ্ধ করছি আর কি দেখছি। এত লম্বা কাহিনীটা বললাম যে সেনাবাহিনীর জেনারেল, 2 জন জেনারেলের একজন, সারা দেশের জনপ্রিয় ব্যক্তি, তিনি বলছেন যে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে ইউনিফর্ম পরে। দিস ওয়াজ জিয়াউর রহমান। যাই হোক, আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান তো কেউ কেড়ে নিতে পারে না। তিনি যখন এক ম্যাপ কেসের উপরে যখন আমরা 3 জন ঘুমাতাম, গাছের নিচে গল্প সল্প করতাম, ঘুমেও চিন্তা করি না যে পাশে ঘুমন্ত ব্যক্তিটি 4 বছর পরেই বাংলাদেশের ক্ষমতাধর রাষ্ট্রপতি হবে। আমি অত্যন্ত ভাগ্যবান, একজন রাষ্ট্রপতির সাথে গাছের নিচে ঘুমাতে পেরেছি, যিনি এই দেশে ইতিহাস রচনা করেছেন, স্বাধীনতা যুদ্ধে লক্ষ্য করে মানুষকে উদ্দীপ্ত করেছেন। আমরা সেই জিয়াউর রহমানের দল বিএনপি সদস্য। আরেকটি কথা বলতে চাই, গৌরবের কথাও বললাম, স্বপ্ন ভঙ্গের কথাও বললাম। বিএনপি আন্দোলন করে যাচ্ছে। কোথায় সেই ছাত্র দল, যেই ছাত্ররা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে, পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, আজকে তো দেখি না তাদেরকে। সেই বিশ্ববিদ্যালয় সমূহ এখনো আছে, কোথায় গেল সেই সব ছাত্ররা? এটা আমাদের মতো মুক্তিযোদ্ধাদের মনের গোপন গভীরে লালিত দুঃখ। আশা করব আপনারা যারা এখানে ছাত্র আছেন, পুরোনো দিনের 71-এর ছাত্রদের কথা স্মরণ করে, জিয়া রহমানের অধীনস্থ জেড ফোর্সের বিরক্ত গাথার কথা স্মরণ করে, সাধারণ মানুষের অমিত বিক্রমে যুদ্ধ করার কাহিনী স্মরণ করে আপনারা মাঠে নামবেন। বিএনপির ডাকে, তারেক রহমানের ডাকে, খালেদা জিয়ার ডাকে রাজপথ নেমে আমরা এই লুটেরা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। আর একটা সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, আমাদের মধ্যে কেউ কেউ অনেক হতাশ, আওয়ামী লীগ বোধহয় টিকেই গেল। ভাইরে, এই চোরদের দল, যেখানে সেনা প্রধান, পুলিশ প্রধান চোর, দুর্নীতিবাদ, এদের সরকার যদি টিকে থাকে তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে, প্রগতির ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র ভরসা। আমরা যে আদর্শধারী, সেই পতাকা বহন করে ইনশাআল্লাহ আবার জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাব, বেগম জিয়া আবার প্রধানমন্ত্রী হবে। আমরা এই দেশকে মুক্ত করতে চাই, দুর্নীতিবাদের হাত থেকে মুক্ত করতে চাই। আপনারা সবাই প্রস্তুত থাকেন। অসংখ্য ধন্যবাদ।